হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রেশনাল স্টাডি। আমরা রিজনিংয়ের যে প্র্যাকটিস ব্যাচটা স্টার্ট করেছিলাম, আজকে তার 10 নম্বর ক্লাস। অলরেডি 9টা ক্লাস হয়ে গেছে। তো যারা পুরনো ক্লাসগুলো দেখোনি তারা গিয়ে ইউটিউবে চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে, বা ভিডিও সেকশনেও তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা কি করব? আজকে আমরা করছি আরআরবি গ্রুপ ডি 2018-র 23শে সেপ্টেম্বর ফার্স্ট শিফটের রিজনিংয়ের কোয়েশ্চেনের সলিউশন। তো ভিডিওতে কোশ্চেনের অ্যান্সার সলিউশন শুরু করার আগে তোমাদের বলে দিই, যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখি। প্রথম কোশ্চেন কি আছে? আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলেছে? সংখ্যাগুলি সাদৃশ্যের উপর ভিত্তি করে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। তার মানে বলছে যে 35 থেকে 7 হলো, সিমিলারলি 125 থেকে তাহলে কত হবে? এই যে সাদৃশ্যটা আছে, সেম সাদৃশ্য আমাকে এখানেও রাখতে হবে। তার ফলে এই কোয়েশ্চেন মার্কের জায়গায় কত আসবে আমাকে, সেটাই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে 35 থেকে 7 যদি পেতে হয় তাহলে আমাকে 5 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। তার মানে কী বলেছে? সেম সাদৃশ্য, তার মানে এখানেও 5 দিয়ে ভাগ করতে বলছে। তাহলে 125কে 5 দিয়ে ভাগ করলে কত আসবে? 25 আসবে, কারণ 35কে 5 দিয়ে ভাগ করলে 7 আসে। সিমিলারলি 125কে 5 দিয়ে ভাগ করলে আসছে 25। তার মানে 25 বা সেকেন্ড অপশানটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমাদের? নেক্সট কোয়েশ্চেন বলছে একটা কোডিং ডিকোডিং দিয়েছে। কোডিং ডিকোডিং কী বলছে? বীরবলকে সাংকেতিকভাবে RIB LAB লেখা হয়, তবে DIESEL কে সেই সাংকেতিক ভাষায় কী লেখা হবে? তাহলে আমাকে যে সাংকেতিক ভাষা, সেই সাংকেতিক ভাষায় BIRBAL এটাকে কী লেখা হচ্ছে? RIB LAB। একটা জিনিস লক্ষ্য করো, এই সাংকেতিক ভাষায় এই BIRBAL যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোও একই ওয়ার্ড আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে সাংকেতিক ভাষাটা ব্যবহার করেছে, এইমাত্র ওয়ার্ডগুলোর শুধুমাত্র ইন্টারচেঞ্জ হয়েছে। দেখো, এই এলটাকে যদি এখানে নিয়ে আসি, এই বিটাকে এখানে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসি, সিমিলারলি এদিকেও তাই করলাম, তাহলে দেখো পুরোপুরি মিলে যাচ্ছে। তার মানে আমাদের ফার্স্টে তিনটে করে ভাগ করে দাও, আর নিজেদের মধ্যে এইভাবে তোমার ক্রিস ক্রস করে ইন্টারচেঞ্জ করছে। তাহলে আমাদের উত্তর বার করতে কি বলেছে? ডিজেল, DIESEL। তাহলে এটার কি হবে? ফার্স্ট অফ অল এইটা আসবে ফার্স্টে, তার মানে ই দিয়ে হবে স্টার্ট, তারপরে ডি যাবে এই মাথায়, আর এইটা আসবে মিডলে বসে যাবে। তার মানে EID দিয়ে স্টার্ট হবে, এদিকেও তাই হবে। আগে আসবে এল, এস আসবে এই মাথায়, মিডলে বসবে ই। তাহলে EIDLES কী আসলো? EIDLES এটা হবে সেই সাংকেতিক ভাষায় ডিজেলের তোমার হচ্ছে সাংকেতিক কোড। EIDLES হচ্ছে আমাদের সেকেন্ড অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, সময় নষ্ট না করে। কি বলেছে? সেকেন্ড অপশান তোমাদের পরবর্তী কোয়েশ্চেনে হচ্ছে তোমাদের বলেছে ব্লাড রিলেশন। কি বলছে? ব্লাড রিলেশন করতে গেলে ফার্স্টে আমরা কি করব? আমরা ফ্যামিলি ট্রি বানাবো, বা বলতে গেলে বংশ তালিকা, সোজা ভাষায় বলতে গেলে বাংলা ভাষায় হচ্ছে বংশ তালিকাটা বানাবো, যা বলেছে এই ইনফরমেশনগুলো দিয়ে। ফার্স্টে কি বলেছে? এক্স হলো ওয়াইয়ের পুত্র। তাহলে আচ্ছা, এক্স হলো ওয়াইয়ের পুত্র, তার মানে এক্স নিচে হবে। তাহলে ওয়াই হচ্ছে ওয়াইয়ের, এটা যদি ওয়াই হয়, ওয়াইয়ের পুত্র হচ্ছে এক্স। তাহলে এক্সের জেন্ডার আমরা জানি পুত্র, ওয়াই কিন্তু জানি না যে ওয়াই পুত্র মানে এটা বলতে পারি না যে এক্স পুত্র মানে এই নয় যে ওয়াই পিতা। ওয়াই পিতাও হতে পারে, মাতাও হতে পারে, কারণ মায়ের ছেলেও হতে পারে, বাবার ছেলেও হতে পারে। তো আপাতত ফার্স্ট ইনফরমেশন থেকে কী পেলাম? ওয়াইয়ের পুত্র হচ্ছে এক্স, তার মানে এক্স হলো তোমার মেল জেন্ডার, পুত্র। নেক্সট লাইন দেখো কী বলেছে?
ওয়াই হলো জেডের স্ত্রী, তার মানে ওয়াই আর জেড স্বামী স্ত্রী, যার মধ্যে জেড হলো ওয়াই হলো জেডের স্ত্রী, জেডের স্ত্রী হচ্ছে ওয়াই, তার মানে ওয়াই হচ্ছে ফিমেল আর জেড হচ্ছে মেল। মেলকে প্লাস দিয়ে ডিনোট করব আর ফিমেলকে মাইনাস দিয়ে। নেক্সট লাইন দেখো, ডাব্লু হলো জেডের পিতা, তাহলে জেডের পিতা ওপরে থাকবে এবং সেটা হচ্ছে ডাব্লু। যেহেতু জেড হচ্ছে পিতা তাই ওটা হয়ে গেল তোমার মেল জেন্ডার। আচ্ছা, বার করতে কি বলেছে, তাহলে আমাকে জানতে চেয়েছে ওয়াই ডাব্লুর কে হবে, তার মানে ওয়াই ডাব্লুর কে হচ্ছে তোমার হচ্ছে ওয়াই হচ্ছে ডাব্লুর ছেলের বউ। তো ছেলের বউকে কি বলে, ছেলের বউকে বলা হয় পুত্রবধূ বা তোমার এখানে একমাত্র অপশন হচ্ছে পুত্রবধূ বা ছেলের বউ। ছেলের বউ যদি নেই তাহলে পুত্রবধূ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে? শুধুমাত্র যা বলেছে সেখান থেকে বংশ তালিকা বার করা। ফার্স্টে কি বললো, এক্স হলো ওয়াইয়ের পুত্র, তাহলে ওয়াইয়ের পুত্র করে দিলাম এক্স। আমরা তখনও ওয়াইয়ের জেন্ডার জানি না, ওয়াইয়ের এই মাইনাস জেন্ডারটা যেটা দিয়েছি এটা পরবর্তীতে বসিয়েছি আমরা পরবর্তী ইনফরমেশন থেকে। নেক্সট ইনফরমেশন কি বলেছে, ওয়াই হলো জেডের স্ত্রী, তারপরে ওয়াই আর জেড তোমার হচ্ছে বিবাহিত, যার মধ্যে ওয়াই হচ্ছে স্ত্রী, তাহলে জেড হচ্ছে হাজব্যান্ড, তাহলে এটা বেরিয়ে গেল আমাদের। নেক্সট কি বললো, তোমার বলেছে ডাব্লু হলো জেডের পিতা হচ্ছে ডাব্লু, তো জেডের যদি পিতা হয় তাহলে ওয়াইয়ের হবে শ্বশুরমশাই, কিন্তু আমাকে বলেছে কি, তাহলে ওয়াই ডাব্লু কে হবে, তার মানে ডাব্লু ওয়াইকে কী বলবে, তাকে বলবে কি বলবে, পুত্রবধূ বলবে। নেক্সট অপশান এসো, মানে সরি নেক্সট কোয়েশ্চেন এসো। নেক্সট কোয়েশ্চেন আর একটা আছে তোমাদের হচ্ছে ব্লাড রিলেশন। নেক্সট কি বলছে, নেক্সট দেখো ফার্স্ট লাইন পড়ো, জাস্ট বংশ তালিকা বানাও। এফ এবং জেড হলো সি এর পুত্র, তাহলে সি এর দুটো পুত্র পেয়েছি এখানে, একটা হলো তোমার হচ্ছে জেড, এটা ডিলেট, একটা জেড আর একটা হচ্ছে এফ। নেক্সট লাইন কি বলেছে, জেড ও ওয়াই পরস্পর বিবাহিত। এ দেখো এখানে ফার্স্টে কিন্তু বলেছিল পুত্র, তার মানে এটাও মেল এটাও মেল, কারণ বলেছিল এফ ও ওয়াই সি এর পুত্র, সি এর জেন্ডার জানি না আমরা, সি মা বাবা যা ইচ্ছা হতে পারে, কিন্তু এফ এবং জেড দুজনেই পুত্র, মানে দুজনেই তোমার হচ্ছে ছেলে। আচ্ছা নেক্সট কী হলো, ওয়াই আর জেড হচ্ছে পরস্পর বিবাহিত, তাহলে ওয়াই আর জেড পরস্পর বিবাহিত, জেড যেহেতু পুরুষ হয়েছে তাহলে ওয়াই হয়ে গেল ফিমেল। আচ্ছা, আমাকে বার করতে কী বলেছে, আর কোনো স্টেটমেন্ট নেই, বলেছে ওয়াই কীভাবে এফের সঙ্গে সম্পর্কিত, তার মানে এফ ওয়াইকে কী বলে ডাকবে, ভাষা হচ্ছে ওয়াই কীভাবে এফের সঙ্গে সম্পর্কিত, তার মানে এফ ওয়াইকে কী বলে ডাকবে, কী বলবে, ভাইয়ের বউকে কী বলা হয়, ভাই বা দাদার বউকে আমরা বলি বৌদি, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বৌদি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাকে এই দাগ বরাবর আমি ফোল্ড করব বা ভাঁজ করব। ভাঁজ করলে কী হবে, এই পোর্শনটা এদিকে চলে আসবে, দিয়ে এইরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, তার মানে তোমার অ্যান্সারটা বি বা সি এর মতন একটা স্ট্রাকচার তৈরি হবে। ঠিক আছে, এবার বলো বি হবে না সি হবে, এটা তো বুঝতে পারছি বি বা সি এর মতন একটা স্ট্রাকচার তৈরি হবে, এ তো হবে না কারণ এই দাগটা নেই, বি হবে না সি হবে, অ্যান্সার হবে তোমার হচ্ছে সি এরটা। কেন বলো তো, কাগজটা বলেছি কি স্বচ্ছ, তার মানে কাগজটা যখন এর ওপর দিয়ে যাবে তার মানে আমরা এই পিছনের ব্যাকগ্রাউন্ডের দাগগুলো সব দেখতে পাবো, কারণ বলেছি কি কাগজটি স্বচ্ছ, স্বচ্ছ মানে বলতে পারো কাগজটা হচ্ছে তোমাদের যে পলিথিন বা এই যে টাইপসের কোনো কাগজ আছে, যা পিছনের কাগজটা মানে এই 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 জিনিসটাকে যখন ফোল্ড করে এর ওপর চাপানো হবে তখন এর পিছনে যে কাগজটা আছে সেই কাগজটাও আমরা দেখতে পাবো, কারণ কি কাগজটা স্বচ্ছ বা কাচের মতন স্বচ্ছ, তাহলে পিছন দিকটাও দেখতে পাবো।
তো এই দাগটা যেন দেখা যায়, এটাতে সে দাগটা দেখতে পাচ্ছি না, তার মানে এই কাগজটা স্বচ্ছ বলতে পারি না, তাহলে এটা বাদ হয়ে গেল স্বচ্ছ নয় বলে। তার মানে রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের সি। নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে এই যে দুটো বর্গক্ষেত্র থেকে এইরকম স্ট্রাকচার, এইটা থেকে এইটা হলো, তাহলে এইটা থেকে কীরকম স্ট্রাকচার আসবে। এটা দেখতেই পাচ্ছ দুটো বর্গক্ষেত্র ছিল, তার মধ্যে একটা বর্গক্ষেত্র ছোট হয়েছে এবং ছোটোটাকে পুরোটা ঘিরে আর একটা বড় বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে সিমিলারলি যদি আমরা এটাতে করি, এটার ক্ষেত্রে ছোটো ফার্স্টে বৃত্ত তৈরি হবে, এই ছোটোটাকে ঘিরে আর একটা বড় বৃত্ত তৈরি হওয়া উচিত। তার মানে অপশান এ এর মতন আমার স্ট্রাকচারটা তৈরি হওয়া উচিত এখানে। তার মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে ভেন চিত্র। আমাকে ভেন চিত্র আঁকতে বলেছে। কিসের কিসের? পাত্র, কবচ আর রূপো। আগে বলো পাত্র, এটা যদি পাত্র হয়, এ দিয়ে লিখলাম পাত্রকে। পাত্রের সঙ্গে কবচ এর কোনো সম্পর্ক আছে? নেই, এই দুটো আলাদা জিনিস। পাত্র আলাদা জিনিস, কবচ আলাদা জিনিস। নেক্সট রূপো। এইবার ভেবে দেখো, কিছু কিছু পাত্র তো রূপোরও হতে পারে, সব পাত্র কিন্তু রূপোর হতে পারে না। অন্য কোনো জিনিস দিয়েও আমরা পাত্র তৈরি করতে পারি, কিন্তু কিছু কিছু পাত্র তো রূপোরও হয়। তাহলে রূপোর সঙ্গে পাত্রের একটা সামান্য পোর্শনে মিল থাকবে। তার মানে এ আর সি এর সঙ্গে সামান্য মিল থাকবে, বি পুরো আলাদা হবে। এরকম দেখো এটাতে আছে, এটাতে দেখো এ আর সিকে পুরো ঢুকিয়ে দিয়েছে। তার মানে কী করেছে, যে সব পাত্রই হচ্ছে রূপোর তৈরি। এরকম তো বলতে পারি না। আমাদের পাত্র তোমাদের স্টেনলেস স্টিলের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, এখন সব ফাইবারের বেরিয়েছে, ফাইবারের হতে পারে, বা আরও অনেক জিনিসেরই হতে পারে, লোহারও হতে পারে, আগেকার দিনে সোনার উপরও হতো। তো সেটা কথা নয়, আমাদের যেটা হচ্ছে কোশ্চেন অনুসারে অ্যান্সার হচ্ছে তিনেরটা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিলোজিজম। আচ্ছা, সিলোজিজমের আমাদের ফার্স্টে কী বলেছি, সিলোজিজমের বিবৃতি যেটা বলে দেবে সেটা হচ্ছে 100% ট্রু। ফার্স্টে এটা আমরা মেনে নেব, তারপরে এই বিবৃতিগুলো থেকে আমরা ভেন চিত্র ড্র করবো, ভেন চিত্র থেকে তখন আমরা সিদ্ধান্তে আসব। ঠিক আছে, ফার্স্টে কী বলেছিলাম, যখনই সমস্ত দিয়ে থাকবে তাহলে ফার্স্টে যেটা থাকবে সেটা হবে ছোট, আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে বড়। মানে ওই পরে যেটা থাকবে, যেমন ধরো এটা বলেছে মাদুর, এটা যদি মাদুর হয়, ফার্স্টে যেহেতু মাদুর আছে, মাদুরের পরে কী আছে, নারকেলের ছোবড়া, তাহলে নারকেলের ছোবড়াটা বড় হয়ে গেল। আমি যদি মাদুরকে এম দিয়ে লিখি আর নারকেলের ছোবড়াটাকে এন দিয়ে লিখি, তাহলে এরকম হয়ে গেল। কারণ কি, যে পরে আছে সে বড়, কারণ সব মাদুরই নারকেলের ছোবড়া, তার মানে নারকেলের ছোবড়ার ভেতরে মাদুর ঢুকে থাকবে। নেক্সট, সমস্ত নারকেলের ছোবড়া হচ্ছে পাট। এবার দেখো আবার সমস্ত বলেছে, এবার নারকেলের ছোবড়া আগে আছে, পাট পরে আছে, তার মানে কি পাট নারকেলের ছোবড়ার থেকেও বড়। ড্রয়িংটা ইরেজ করতে দিচ্ছে না। আচ্ছা, আমি ড্র করার চেষ্টা করছি। এটা হচ্ছে পাটকে আমি পাট লিখলাম, তাহলে সমস্ত নারকেলের ছোবড়া হয়ে গেল পাট। এবার আমি আসবো সিদ্ধান্তে কী বলছি, আবার দেখো সমস্ত দিয়ে আছে, সমস্ত দিয়ে থাকলে কি বলেছি, ফার্স্টে যেটা থাকবে সেটা হবে ছোট, পরে যেটা থাকবে সেটা হবে বড়। কি বলছে, সমস্ত পাট হলো নারকেলের ছোবড়া, তার মানে পাট হবে ছোট, নারকেলের ছোবড়া হবে বড়। এখানে কিন্তু দেখো উল্টো বলেছে, পাট বড়, নারকেলের ছোবড়া ছোট, তার মানে সিদ্ধান্ত 1 বিলং করছে না। এটার ছবির আকারে আঁকলে কীরকম হতো, এটা ছবির আকারে আঁকলে হতো, এটা যদি পাট হয় তাহলে নারকেলের ছোবড়া হবে এরকম বড় আরও। এটাকে যদি পাট লিখি তাহলে এটা হবে নারকেলের ছোবড়া, কিন্তু আমাদের বিবৃতি অনুসারে নারকেলের ছোবড়া হচ্ছে ছোট, পাট হচ্ছে আরও বড়। তার মানে 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে আমাদের ভুল। ক্লিয়ার? চলো নেক্সট সিদ্ধান্ত দেখি। আবার সমস্ত বলেছে, সমস্ত বললে যেটা আগে থাকবে সেটা হবে ছোট, পরে থাকবে বড়। ফার্স্টে কী আছে, মাদুর, এটা মাদুর হলো পাট কোথায়, বড়, অবশ্যই মাদুরের থেকে বড়, তার মানে সমস্ত মাদুর হচ্ছে পাট। এইটা সিদ্ধান্তটা আমাদের সত্য হচ্ছে, তার মানে শুধুমাত্র 2 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করছে।
শুধুমাত্র 2 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করছে, 3 নম্বর অপশানে আছে। তাহলে 3 নম্বর অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? বুঝতে না পারলে প্রথম থেকে ভিডিওটা একবার এই পোর্শনটা একটু একবার রিওয়াইন্ড করে নিও, রিওয়াইন্ড করে একবার দেখে নিও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমি খুব আস্তে আস্তেই এটা এক্সপ্লেন করলাম। আচ্ছা, নেক্সট বলেছে কোনটি অসম, মানে 3টে জিনিস একই রকম, একটা হচ্ছে অসম। ফার্স্ট ছবি ভালো করে লক্ষ্য করো, দেখতে পাচ্ছি এটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি না? এটাকে 4 ভাগে ভাগ করলে একটা পোর্শনকে আমরা এরকম দাগ 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 করে দিয়েছি। এটার ক্ষেত্রেও তাই, দেখো এটাকে যদি 4 ভাগে ভাগ করি, একটা পোর্শনকে আমরা দাগ দাগ করে দিয়েছি। এটাকেও যদি 4 ভাগে ভাগ করি, এটাকেও তাই আমরা একটা পোর্শনকে দাগ দাগ করে দিয়েছি। কিন্তু এটার ক্ষেত্রে দেখো আমরা 3টে পোর্শনকে দাগ দাগ করে দিয়েছি, একটা পোর্শনকে দাগ দাগ করিনি। আমাকে কি বলেছে? কোনটা অসম। অসম মানে মিল নেই, অসম মানে হচ্ছে মিল নেই। কোনটাতে মিল নেই? 3 নম্বরটাতে বাকিগুলোর সঙ্গে মিল নেই। তাহলে আমাদের 3 নম্বরটা হয়ে গেল রাইট অ্যান্সার। আমাকে বলেছে কোনটায় মিল নেই খুঁজতে বলেছে, কিন্তু তাহলে 3 নম্বরটাতে আমাদের বাকিগুলোর সঙ্গে মিল নেই, তাহলে 3 নম্বরটা হয়ে গেল আমাদের অসম। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন একটা কোডিং ডিকোডিংয়ের দিয়েছে। কে দিয়েছে? সিও সিকে, সেটাকে কী করে লিখছে? D4 P6 D4 L2 কী করে আসছে দেখো। ফার্স্ট দেখো সি আছে, ফার্স্ট ওয়ার্ডটা কী আছে? সি। সি থেকে কী আসলো? ডি আসলো, মানে ওর পরেরটা আসলো এবং ওর প্লেস ভ্যালু যোগ হচ্ছে। তাহলে সিকে লিখছে, ওর পরেরটা লিখলো ডি এবং তার সঙ্গে ওর প্লেস ভ্যালু বসালো। নেক্সট হচ্ছে ও, ও মানে 15, তাহলে কী হবে? ও এর পরের টার্মটা আসলো, ও এর পরে কী আসে? পি এবং তার প্লেস ভ্যালুর লাস্ট অক্ষরটা বসাচ্ছে, কারণ এখানে আমরা 4 একটাই অক্ষর, ওই জন্য আমরা শুধু একটা করেই নিয়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে সি। সি এর পরে কী আছে? আবার ডি আসবে, ডি এর জন্য 4। নেক্সট হচ্ছে কে। কে কোথায় আছে? এখানে। কে এর পরে কী আছে? এল, তাহলে আসবে কত? এল, এবং এল এর লাস্ট ওয়ার্ড কত আছে? 2। তাহলে বুঝতে পারলে কী করছে ওরা? যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের পরের ওয়ার্ডটা এখানে বসাচ্ছে এবং সঙ্গে ওর যে প্লেস ভ্যালুর লাস্ট ডিজিটটা আমাদেরকে এখানে বসাতে হচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের যেটা বার করতে বলেছে। আমাদের বার করতে কি বলেছে? হেন্স, HENCE, এটার আমাদের বার করতে হবে। আচ্ছা, ফার্স্ট কি আছে? এইচ, তাহলে এইচের পরের ওয়ার্ডটা কী আছে? আই দিয়ে স্টার্ট হবে। এইচের জন্য আসলো আই দিয়ে স্টার্ট হলো এবং আয়ের প্লেস ভ্যালু কত? 9, তাহলে হবে I9 দিয়ে স্টার্ট হবে। সবগুলো দেখো I9 দিয়ে স্টার্ট হচ্ছে। নেক্সট হচ্ছে ই, ই আছে এখানে। ই এর পরেরটা কী আসবে? এফ, ই থাকলে হবে এফ, এবং এফ এর লাস্ট ডিজিট কত? যদি প্লেস ভ্যালু ধরি আসলো 6। নেক্সট হচ্ছে এন, এন হচ্ছে 14, এনের পরে কত আসছে? ও, এবং ও এর প্লেস ভ্যালুর লাস্ট ডিজিট 5। সি এর ক্ষেত্রে আমরা অলরেডি দেখে নিয়েছি, সি এর ক্ষেত্রে বসবে ডি আর হচ্ছে প্লেস ভ্যালু 4। ই এর ক্ষেত্রেও বার করেছি, ই এর ক্ষেত্রে হবে এফ আর ওর প্লেস ভ্যালু বসবে 6। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? I9 F6 O5 D4 F6। দেখে I9 F6 O5 হবে, O6 দিয়েছে, এটা ভুল। I9 F6 O5 D4 F6, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বাকিগুলো দেখো কোনো না কোনো ভুল খুঁজে পাবেই, দেখে নিও। আমাদের রাইট অ্যান্সার বার করা নিয়ে কথা, আমাদের সঠিক উত্তর বেরিয়ে গেছে। সঠিক উত্তর হচ্ছে সেকেন্ড অ্যান্সারটা। তাহলে চলো নেক্সট দেখি আমরা নেক্সট কী কোয়েশ্চেন আছে। নেক্সট বলেছে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ বিকল্পটি খুঁজে বার করো। দেখো একটা স্টার আছে আর একটা এরকম তোমাদের নিমকির আকারের স্ট্রাকচার আছে। এটাতে দেখো শুধু স্টার আছে, নিমকির আকারের স্ট্রাকচার নেই, তাহলে এটা তো হচ্ছে না। এটাতেও দেখো এই নিমকির আকারের স্ট্রাকচার আছে কিন্তু স্টার নেই, তাহলে এটাও তো হচ্ছে না। একটা হতে পারে এটা বা এটা। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু কোথাও ত্রিভুজ কোথাও নেই। এটাকে আমরা একটা দাগও বলতে পারি, ত্রিভুজও বলতে পারি। এটা যে ত্রিভুজ
তার কি কিন্তু কোথাও উল্লেখ করা নেই। দুটো দাগ আছে দেখতে পাচ্ছি আমরা, 3 নম্বর দাগ আছে কি নেই আমরা জানি না, তাই আমরা এই দাগটা আছে কি নেই এখন বলতে পারছি না। তাই আমরা সব থেকে বেশি সাদৃশ্য আমরা এটাতেই বলবো, ঠিক আছে, মানে এটাকে জাস্ট উল্টে দিয়েছে। এই ছবিটাকে উল্টে দিলে আমরা এই ছবিটা পেয়ে যাব, কিন্তু এটা দেখো এই নিচে যে দাগ আছে কি নেই শিওর নয়, আমরা কেন উপরে তুলতে যাব, আর তুললে এই দাগটা আছে কি করে বুঝবো? তাহলে এটা আমাদের হচ্ছে না, আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে সন্ধ্যা 6:45 হলে ঘন্টার হাত এবং ঘড়ির মিনিটের হাতের মধ্যে কোণের পরিমাণ কত? এর একটা সূত্র আছে, ঠিক আছে, সূত্রটা একটু আমি বলে দিই। সূত্রটা হচ্ছে 11/2 m ইকুয়ালস টু 30h প্লাস মাইনাস থিটা। ঠিক আছে, এখানে m হলো মিনিট, যে সময়ে মিনিটটা বলেছে সেই মিনিট, আর h হচ্ছে আমাদের ঘন্টা, আর থিটাটা হচ্ছে কত ডিগ্রি কোণ করছে সেই কোণটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এই কোশ্চেনের পিছনের থিওরিটা কি 11/2, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা রিমেম্বার করে নেবা। এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। 11/2 ইকুয়ালস টু 30h প্লাস মাইনাস থিটা, যেখানে m ডিনোট করছে মিনিটকে, h ডিনোট করছে ঘন্টাকে, এবং থিটা ডিনোট করছে যে কোণটা আছে সেই কোণটাকে। তাহলে সূত্রটা আমরা এখানে লিখে নিই। সূত্রটা কী ছিল? 11/2 m ইকুয়ালস টু 30h প্লাস বা মাইনাস থিটা। এবার বসিয়ে দাও। 11/2 m মিনিট কত? মিনিট হচ্ছে 45 ইকুয়ালস টু 30, এইচ কত? এইচ মানে ঘন্টা, ঘন্টা কত? 6, অ্যাঙ্গেল প্লাস বা মাইনাস দুটোই হতে পারে, বলে দিচ্ছি কখন কী হবে। ঠিক আছে, 11/2 ইকুয়ালস টু 11 ইন্টু 45 যদি করি তাহলে আমাদের গুণ করলে আসছে 11, 450 10 দিয়ে হলে 11 হচ্ছে 45, তাহলে হলো 495, 495/2 ইকুয়ালস টু 3 6 18। আচ্ছা, এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি তোমার হচ্ছে 495 ডিভাইডেড বাই 2 247.5 ডিগ্রি ইকুয়ালস টু 180 প্লাস মাইনাস থিটা। এটা মাইনাসটা কখন কাজে লাগবে? যদি এই অ্যাঙ্গেলটা 180 থেকে কম হয়ে যেত, তাহলে এই 80কে 180 এদিকে নিয়ে আসলে মাইনাস পেতাম, তখন আমরা থিটার জায়গাটা মাইনাস ধরতাম, কারণ কি আমরা অ্যাঙ্গেল সবসময় প্লাসেই নেব, তাই এদিকে মাইনাস আসলে তখন মাইনাস নিয়ে মাইনাস মাইনাস কাটার জন্য আমরা ইউজ করতাম। থিটা রেখে দিলাম, থিটা ইকুয়ালস টু 247.5 মাইনাস 180 ইকুয়ালস টু 67.5 ডিগ্রি। তাহলে 6:45 ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে যে বলেছে ছোটো কোণের, ঠিক আছে, যে দুটি কোণের, একটু ভাষাতে মুখ আছে, ওখানে বলতে চেয়েছিলো যে দুটি কোণ হবে, কারণ দেখো 6:45 ঘড়িটা কীরকম হবে, ঘড়িটা দেখতে এটা হবে ঘন্টার কাঁটা, এটা হবে তোমার মিনিটের কাঁটা, এরকম ছোটো কোণটা জানতে চেয়েছিলো এই দিকেরটা, এটাও তো একটা কোণ হচ্ছে, তো ওই কোণটা জানতে চাইনি, ছোটো কোণটা তাহলে কত হলো 67.5 ডিগ্রি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সূত্র হচ্ছে এটা 11/2 m ইকুয়ালস টু 30h প্লাস মাইনাস থিটা। এটা তোমাদের মনে রাখতে হবে, নাহলে তুমি কিন্তু এই অঙ্ক করতে পারবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের কোনটি একই শ্রেণীভুক্ত নয়, মানে এদের মধ্যে তিনটে এমন জিনিস আছে যে তিনটে একই শ্রেণীভুক্ত, একটা কিছু আছে যেটা ওই শ্রেণীভুক্ত নয়, তাহলে আমাকে দেখতে হবে সেই জিনিসটা কী। একটা হচ্ছে লেবু, একটা তেঁতুল, আর কাঁচা আম, তিনটেই হচ্ছে ফল। লেবুও ফল, তেঁতুলও ফল, কাঁচা আমও হচ্ছে ফল। চিনি কিন্তু ফল নয়, তাহলে বলেছে একই শ্রেণীভুক্ত নয় বার করতে বলেছে আমাকে, তাহলে
ডি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা খুবই সোজা ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে, দেখো আমি এর আগেও অনেকবার বলেছি, যখনই এই ধরনের কোনো সিরিজ পাবা, বলেছে প্রদত্ত সিরিজে পরবর্তী স্থানে কী বসবে, মানে কোয়েশ্চেন স্থানে কী বসবে। যখনই এরকম সিরিজ পাবা যে একটা করে নাম্বার একটা করে ওয়ার্ড, একটা করে নাম্বার একটা করে ওয়ার্ড, তার মানেই তুমি বুঝে নেবা যে এই নাম্বারের সঙ্গে নাম্বারের কিছু মিল আছে, এই ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডের কিছু মিল আছে। ব্যাস, কী দেখতে পাচ্ছ, 9 থেকে 8 হলো, 8 থেকে 7 হলো, 7 থেকে 6 হলো, 6 থেকে 5 হলো, মানে প্রত্যেকবার এক করে কমছে। তো নেক্সট কত হবে, এক কমালে 4 দিয়ে স্টার্ট হবে। দেখো 4 দিয়ে একটা মাত্র অপশান স্টার্ট আছে, আমি কিন্তু অঙ্ক না করেই করে দিলাম যে আমার রাইট অ্যান্সারটা হচ্ছে 4i। কিন্তু আমাদের কাজ হচ্ছে পুরো কলেজ সলিউশন করা, কারণ আমাদের কাজ হচ্ছে শেখা। নেক্সট দেখো এবার কী করেছে, ফার্স্টেরটায় কী আছে, ডি আছে, তারপরেরটাতে ই আছে, তারপরেরটাতে ডি ই এফ ডি ই এফ জি এইচ। নেক্সট কী হবে, দেখো এফ জি এইচ, এইচের পরে কী আছে, আই, তাহলে এখানে কোন সংখ্যাটা বসতো, আই বসতো। আমরা অলরেডি বার করে ফেলেছি 4i। যদি এরকম অপশান থাকতো আরও 4 দিয়ে, তখন আমাকে এটা বার করাও দরকার হতো, আমরা শুধু নাম্বার দিয়ে বার করতে পারতাম না। ক্লিয়ার হলো আমাদের? এটা খুবই সোজা ছিল একটা নাম্বার, যে নাম্বার আর ওয়ার্ডের মিসিং একটা সিরিজ দিয়েছিল। চলো নেক্সট। নেক্সট একটা বলছে কোনটাই সাদৃশ্য আছে সব থেকে বেশি, সর্বাধিক সাদৃশ্য আছে। আচ্ছা এখানে কি দেখো, একটা এই চতুর্ভুজের মধ্যে একটা স্টার আছে, এখানে কি চতুর্ভুজের মধ্যে স্টার আছে, নেই, তাহলে এটা তো হবেই না অ্যান্সার। এখানে দেখো চতুর্ভুজের মধ্যে ফাঁকা, স্টারটাকে এখানে ঢুকিয়ে দিয়েছে, তাই এটা তো বাদ হয়ে গেল। নেক্সট দেখো, এই চতুর্ভুজের ওপরেই এই পঞ্চভুজটাকে রেখেছে, এখানে কি তাই ছিল, চতুর্ভুজের ওপরে ছিল কি, ছিল না, এই কর্নারে ছিল। দেখো একমাত্র এটাতেই আমরা দেখতে পাচ্ছি সাদৃশ্য সব থেকে বেশি আছে, বা একই রকম স্ট্রাকচার আছে। তাহলে আমাকে বলেছে সাদৃশ্য খুঁজছে, সব থেকে বেশি মিল আমি দেখতে পাচ্ছি অপশান বিতে আছে, তাহলে অপশান বি হলো আমার রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আবার সেম টাইপের কোয়েশ্চেন দিয়েছে, সর্বাধিক। এটা ভাবো একটা A4 পেপার, A4 পেপারে আমরা এটাকে ল্যান্ডস্কেপ মোড বলি, এটাকে বলি পোর্ট্রেট মোড। তো ল্যান্ডস্কেপ মোডে একটা এরকম দাগ আছে, এরকম একটা দাগ আছে, আর এইটা একটা ফোল্ড করা আছে এই কর্নারটাকে, সবটাকেই ফোল্ড, এটা দেখো ফোল্ডটা অন্যভাবে দিয়েছে, আর ত্রিভুজটা ছোট হয়ে গেছে, তাহলে এটা তো হচ্ছে না। এখানে দেখো ত্রিভুজটাই নেই, এটাও বাদ হয়ে গেল। এইটাতে দেখো ত্রিভুজটাকে ল্যান্ডস্কেপে ছিল, এটাতে করেছে কি পোর্ট্রেটে করেছে, আর এটাতে ল্যান্ডস্কেপে ছিল, ল্যান্ডস্কেপেই রেখেছে, খালি উল্টো দিকে করেছে। আমাকে সাদৃশ্য খুঁজতে বলেছে, সব থেকে বেশি সাদৃশ্য আছে ডি এরটাতে, এই এরটাতে কিন্তু নেই। এটাতে এই ত্রিভুজের স্ট্রাকচার পুরো চেঞ্জ হয়ে গেছে, ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট হয়ে গেছে। বা অন্যভাবেও যদি বলতে চাই, দেখো ত্রিভুজের যে বেসটা আছে বা ভূমিটা আছে, সেই বরাবর পেপারটাকে ফোল্ড করা ছিল। এখানে দেখো শীর্ষবিন্দু বরাবর ত্রিভুজটা ফোল্ড হয়ে গেছে, কিন্তু ডিতে দেখো এই যে ত্রিভুজটার বেস যেখানে ছিল সেখানেই আমার পেপারটা ফোল্ড হয়ে আছে। তো সব থেকে বেশি মিল আমি দেখতে পাচ্ছি অপশান ডিতেই আছে, অপশান ডি হলো আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে নিম্নের আকৃতির দর্পণ, এই MN হচ্ছে দর্পণ বা আয়না, তাহলে এটা যদি আয়না হয় তাহলে কোনটা হবে আমার রাইট অ্যান্সার। আমি এর আগেও আয়নায় করিয়েছি যে আয়না থেকে যে বিন্দু যতটা কাছে থাকে আয়নার প্রতিবিম্বতেও সিমিলারলি স্ট্রাকচার আসবে আমার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এরকম দাগ হবে, এই দাগটাই হয়ে চলে যাবে, এটাও হয়ে চলে যাবে, আর এইটা হবে এইরকম স্ট্রাকচার, এইটা হবে এইরকম স্ট্রাকচার, এইটা এরকম স্ট্রাকচার, এটা এরকম। কারণ আয়নার কাছে এই দেখো এই দাগটার জন্য এইটা তৈরি হবে, এই দাগটার জন্য এইটা তৈরি হবে, আর এই দূরের দাগটার জন্য এই দূরে এটা তৈরি হবে। সিমিলারলি এই তিনটে যদি তুমি দাগ টেনে দিতে পারো, তাহলে তুমি দাগগুলো জাস্ট ডট ক্লিয়ার করলেই তুমি দেখতে পাচ্ছ আমার তাহলে কোনটা অ্যান্সার আসছে,
অপশান এ হলো আমার রাইট অ্যান্সার। এটার আমি ছবি মিরর ইমেজ নিয়েও নিয়েছি, এই যে দেখে নাও কী করে আসছে। এটা যদি দর্পণ হয় তাহলে আয়নাতে এই স্ট্রাকচারটা ধরলে এরকম স্ট্রাকচার আসবে। তুমি এক্সামে কী করবে, এক্সামে এই 3টে পয়েন্ট মার্ক করে নাও। ফার্স্টে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা। আয়না থেকে এটা যতটা দূরে আছে এদিকে প্রতিবিম্ব ততটা দূরে তৈরি হবে। এটার ক্ষেত্রেও তাই, এটা বেশি দূরে আছে ওই জন্য প্রতিবিম্বটাও বেশি দূরে তৈরি হলো। এই পয়েন্ট আয়না থেকে কাছে আছে, প্রতিবিম্বটাও কাছে তৈরি হলো। এই 3টে হয়ে গেল। এবার দাগগুলো তো এই একটা দাগ আয়নাতে এরকম দাগের মতোই লাগবে, ঠিক আছে, ওর কোনো চেঞ্জ হবে না। তাহলে প্রতিবিম্বটা হবে আমার এরকম স্ট্রাকচার, মানে অপশান এ হলো আমার রাইট অ্যান্সার। এটা এক্স্যাক্টলি অ্যান্সার কীরকম হবে দিয়ে দেওয়া হয়েছে, বাট আমি যেভাবে বললাম সেভাবে করলে তোমার এক্সামে করতে অনেক ইজি হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে ভেনচিত্র। ভেনচিত্রতে কার কার মিল খুঁজতে বলেছে? ক্যামেরা, টেবিল, আসবাবপত্র। ক্যামেরার সঙ্গে টেবিলের, আমি যেটাকে যদি ক্যামেরা এ দিলাম, ক্যামেরার সঙ্গে টেবিলের কোনো সম্পর্ক নেই, দুটোই পুরো আলাদা জিনিস। একটা হচ্ছে তোমার ক্যামেরা হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস, আর তোমাদের আসবাবপত্র হচ্ছে বাড়িতে সাজানোর জন্য ইউজ হয়, এটা হলো। আর সরি টেবিল হলো সাজানোর জন্য ব্যবহার করা হয়। আর একটা দেখো নেক্সট আছে আসবাবপত্র, আসবাবপত্র। টেবিল হচ্ছে একটা আসবাবপত্র, মানে সমস্ত টেবিলই হবে আসবাবপত্র, ঠিক আছে। আমি যদি তোমার বলতে চাই তাহলে তুমি দেখো টেবিল, চেয়ার বা ফার্নিচার সমস্ত কিছু হবে আসবাবপত্র বা ফার্নিচারের ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। টেবিল, চেয়ার, সোফা এগুলো সবই হচ্ছে আসবাবপত্রের ক্যাটাগরিতে পড়ে। তাহলে বলতে পারি সব টেবিলই হচ্ছে আসবাবপত্র। তার মানে টেবিল আসবাবপত্রের মধ্যে থাকবে, কিন্তু ক্যামেরা এই দুটো থেকে পুরো আলাদা থাকবে। তাহলে 3 নম্বর অপশানটা হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন বলেছে একটা সিরিজের অঙ্ক। সিরিজের অঙ্কে কী করবে? এবিসিডি যদি মনে রাখতে পারো তো ভালো, না হলে এবিসিডি ভাবে খাতায় লিখে নেবে। তারপরে দেখো ফার্স্টে কী বলেছে? জেড, তারপরে কী আসলো? জেডের পরে আসলো এক্স, একটা করে গ্যাপ দিয়ে আসছে। তারপরে কী আসলো? ভি, আবার একটা গ্যাপ। ভি এর পরে টি, আবার একটা গ্যাপ মিডলে। টি এর পরে আর, আবার একটা গ্যাপ। আর এর পরে পি, আবার একটা গ্যাপ। তাহলে একটা গ্যাপ দিয়ে নেক্সট আসা উচিত এন। তাহলে কোয়েশ্চেন চিহ্নের জায়গায় আসতো এন। এন মানে সেকেন্ড অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কত সহজ! এবিসিডি যদি লিখে নেওয়া হবে একদম সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে তোমার। আর মুখস্থ করতে পারলে তো আরও ভালো, কোনো সমস্যা নেই। নেক্সট এবং লাস্ট কী বলেছে? যে যদি প্লাস মানে মাইনাস হয় আর গুণ মানে ভাগ হয় তাহলে এর মান কত হবে? তার মানে তোমার এটা বলেছে 175 প্লাস 160 গণিত 50 ব্র্যাকেট ক্লোজ গণিত 10। আচ্ছা, তার মানে কী বলেছে? প্লাস হবে মাইনাস, তাহলে প্লাসের জায়গায় লিখব মাইনাস 160। আর গুণ থাকলে কি করব? গুণ থাকলে ভাগ, ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেটলি এইটাকে সলিউশন করতে হবে। কি লাগাতে হবে? বডমাস লাগাতে হবে। তোমাদের কাজ হচ্ছে এটা থাকলো হোমওয়ার্ক। এটা খুবই সোজা, কারণ আমি করে দিলাম অলরেডি, আমি অলরেডি বলে দিয়েছি। এটা জাস্ট বডমাস লাগিয়ে হোমওয়ার্ক করে সলিউশন করবা, এবং কোনটা অ্যান্সার হচ্ছে সেটা তোমাদের কমেন্টে অবশ্যই লিখে জানাবা, ঠিক আছে। আচ্ছা, আজকের মতন এই ক্লাস এখানে সমাপ্ত। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী দিন মানে নেক্সট দিন আমাদের কি করি? ক্লাস হচ্ছে তোমাদের সোমবার থেকে মনডে টু ফ্রাইডে তোমাদের ক্লাস হয় সন্ধ্যা 7টায় ক্লাস আছে। নেক্সট ক্লাসও এই সিমিলারলি এই শিডিউলেই আসবে। নেক্সট ডে আমরা চেষ্টা করব আরআরবি এনটিপিসির যে 2019 সালে যে পেপারটা হয়েছিল তার একটা শিফটের, যে কোনো একটা শিফটের আমরা প্রিভিয়াস ইয়ার সলিউশন নিয়ে আসবো। আমরা এই সিরিজে কি করছি? এই সিরিজে আমরা রিজনিং শিখছি কীভাবে? প্রিভিয়াস ইয়ারের মাধ্যমে। তাই আমরা অলরেডি আমরা এসএসসি জিডির সলিউশন দেখলাম, কিছু শিফটের দেখেছি, তারপরে আরআরবি গ্রুপ ডি দেখলাম। এখন আমরা কি করছি? এনটিপিসির নেক্সট ডে থেকে এনটিপিসির করাবো। এরপরে আরও যখন কঠিন লেভেলের, অনেকে বলছে হয়তো কঠিন লেভেলের করাতে,
যখন আমরা এসএসসি সিএইচএসএল অ্যান্ড এসএসসি সিজিএলের যখন রিজনিং করাবো ওইগুলো হবে আপ টু স্ট্যান্ডার্ড, একটু কঠিন লেভেলের। এখন আমি কেন করাচ্ছি না, এখন কঠিন লেভেল করালে অনেকেরই প্রবলেম হবে। আগে বেসিক লেভেলটা সবাই শিখে যাও, তারপরে এসএসসি সিএইচএসএল, সিজিএল, এসএসসি সিপিও, এইগুলোর রিজনিং হচ্ছে একটু টাফ লেভেল, স্ট্যান্ডার্ড লেভেলের হয়। তো ওইগুলো আমরা পরেই করব, এখন আমরা একটু আগে ইজিগুলো করে নিই। তো আজকের মতন ক্লাস এখানেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা।